আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই খুব ভালো আছো। আমরা সাহিত্যের রূপরীতি এই প্রবন্ধটা পড়ছিলাম। এর আগে 4টা ক্লাস হয়েছে এই প্রবন্ধের উপরে, আজকে শেষ ক্লাস। এই প্রবন্ধের উপরে আজকে শেষ ক্লাস। তো আজকে কি পড়বো? আমরা এর আগে কি কি বিষয় নিয়ে পড়েছি? সাহিত্যে কোন কোন শাখা নিয়ে পড়েছি? কবিতা, নাটক, ছোট গল্প, উপন্যাস, এবং আজকে পড়বো প্রবন্ধ। সাহিত্যের রূপরীতি এটাও একটা প্রবন্ধ, এবং এই প্রবন্ধের মধ্যে প্রবন্ধ সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমরা সকলেই অস্পষ্টভাবে বুঝি প্রবন্ধ কাকে বলে বা কিরকম। মোটামুটি বুঝি সবাই, তাই না? তোমাদের যে বাংলা সাহিত্য বই আছে, এখানে প্রবন্ধ কোনগুলো? তোমাদের পাঠ্য যে বিষয়গুলো আছে তার মধ্যে প্রবন্ধ কোনগুলো আমার মনে হয় বেশিরভাগই বলতে পারবে, তাই না? তোমাদের এসএসসি পাঠ্য যেগুলো আছে সেখান থেকে বলি: বই পড়া প্রবন্ধ, পল্লী সাহিত্য প্রবন্ধ, তারপর উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধ, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধ, শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধ, পয়লা বৈশাখ প্রবন্ধ, এবং সাহিত্যের রূপরীতি এটাও একটা প্রবন্ধ। তাহলে আমরা কিন্তু প্রবন্ধ কি মোটামুটি বুঝি, তাই না? প্রবন্ধ আবিধানিক অর্থ হচ্ছে প্রকৃষ্ট রূপে বন্ধন। প্রবন্ধ অবশ্যই কি গদ্যে লিখিত, তাই না? গদ্যে লিখিত এমন রচনা যার উদ্দেশ্য পাঠকের জ্ঞান তৃষ্ণাকে পরিতৃপ্ত করা। কোনো সন্দেহ নেই এ জাতীয় লেখায় তথ্যের প্রাধান্য থাকবে, যার ফলে অজ্ঞাত তথ্যাদি পাঠক জানতে পারবে। এখানে অনেক তথ্য থাকবে, যার ফলে কি অনেক অজানা জিনিস জানতে পারবে। ধরা যাক সংবাদপত্রের যাবতীয় খবরাখবর, দেশের বিদেশের মহাকাশের ইত্যাদি সবই গদ্য ভাষায় রচিত, এবং যার লক্ষ্য পাঠকের অজানা বিষয় পাঠককে জানানো। গদ্য সাহিত্যের অন্তর্গত হলেও তথ্যবহুল রচনা হলেই তাকে প্রবন্ধ সাহিত্যের উদাহরণ রূপে গণ্য করা চলবে না, যদি না লেখাটি সাহিত্য পদবাচ্য হয়। তাহলে সংবাদপত্রে যে এত লেখা, সব লেখাই কি প্রবন্ধ? সব লেখা প্রবন্ধ হবে না। সাহিত্যের প্রধান লক্ষণ হচ্ছে কি? সৃজনশীলতা। এবং প্রবন্ধ এটাও তো একটা সাহিত্যের অংশ, তাই না? সাহিত্যের একটা শাখা। তাহলে যে কোনো লেখা হলেই সেখানে যদি সৃজনশীলতা না থাকে, তাহলে সেটাকে তো প্রবন্ধ বলতে পারি না। এই কারণে খবরের কাগজে প্রকাশিত সমস্ত লেখায় গদ্যে রচিত হলেও তাদেরকে প্রবন্ধ সাহিত্যের নমুনা হিসেবে বিবেচনা করা সঙ্গত নয়। তাহলে তো জ্ঞান বিজ্ঞান সংক্রান্ত সকল রচনাই প্রবন্ধ সাহিত্যের বলে গণ্য হতে পারত। তা না হওয়ার কারণ ওই সৃজনশীলতার অভাব। মনে রাখা প্রয়োজন, সাহিত্যের যা চিরন্তন উদ্দেশ্য সৌন্দর্য সৃষ্টি ও আনন্দ দান, তাই না? সাহিত্যের তো এটাই উদ্দেশ্য। সুতরাং প্রবন্ধ সাহিত্যেরও একই উদ্দেশ্য। সাধারণত কল্পনা শক্তি ও বুদ্ধিবৃত্তিকে আশ্রয় করে লেখক কোনো বিষয় সম্পর্কে যে আত্মসচেতন নাতিদীর্ঘ সাহিত্য রূপ সৃষ্টি করেন তাকেই প্রবন্ধ নামে অভিহিত করা হয়। প্রবন্ধের ভাষা ও দৈর্ঘ্য নানা রকম হতে পারে ঠিকই, তবে তা গদ্যে ও নাতিদীর্ঘ আকারে লিখিত হয়। তাহলে প্রবন্ধ কি? কল্পনা শক্তি এবং বুদ্ধিবৃত্তি কে আশ্রয় করে লেখক কোনো বিষয় সম্পর্কে যে আত্মসচেতন নাতিদীর্ঘ সাহিত্যরূপ সৃষ্টি করেন। নাতিদীর্ঘ কি? প্রবন্ধ গদ্যে লিখিত আর হতে হবে নাতিদীর্ঘ, অতি দীর্ঘ নয়। নাতিদীর্ঘ মানে বেশি বড় না। প্রবন্ধের দুটি মুখ্য শ্রেণী বিভাগ আছে। প্রথম শ্রেণী বিভাগ আছে
তন্ময় আর একটা হচ্ছে মনময়। তন্ময় মনময় এগুলো আবার কি জিনিস? তন্ময় বস্তুনিষ্ঠ বা অবজেক্টিভ, মনময়কে বলা হয় ব্যক্তিনিষ্ঠ বা সাবজেক্টিভ। বস্তুনিষ্ঠ, ব্যক্তিনিষ্ঠ। আচ্ছা, বস্তুনিষ্ঠ বা তন্ময় প্রবন্ধের মধ্যে তত্ত্বের প্রাধান্যটা বেশি থাকবে, হ্যাঁ, আর মনময় প্রবন্ধের মধ্যে প্রাবন্ধিকের নিজের ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত আবেগ এগুলোর প্রাধান্য বেশি থাকবে। আচ্ছা, একটা সহজ উদাহরণ দিই। মনে করো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, এ নিয়ে তন্ময় প্রবন্ধ হলে সেখানে তত্ত্বের প্রাধান্যটা বেশি থাকবে। কত সালে কি হয়েছিল, স্বাধীনতার জন্য কার কার অবদান আছে, কিসের প্রভাব ছিল, এগুলোর ইতিহাস নির্ভর তথ্য দিতে হবে, নিজের মতো করে বললে হবে না, তাই না? নিজের ব্যক্তিগত মতামত দিলে হবে না। আর মনময় প্রবন্ধে একটু ব্যক্তিগত আবেগটা বেশি থাকে, হ্যাঁ। মনে করো বাংলাদেশ স্বাধীনতা সম্পর্কে লেখকের নিজের ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত আবেগ, ব্যক্তিগত চিন্তাধারা এগুলো বেশি থাকে। তার মানে এটা না যে মনময় প্রবন্ধের মধ্যে কোনো তথ্য থাকে না, আর তন্ময় প্রবন্ধের মধ্যে কোনো প্রাবন্ধিকের কোনো রকম ব্যক্তিগত মতামত থাকে না, সেটা না, থাকে। আবার তন্ময় প্রবন্ধ বস্তুনিষ্ঠ হলেও, হ্যাঁ, মনে করো একই বিষয় নিয়ে 10 জন প্রবন্ধ লিখছে, তারা যে তথ্যগুলো দিচ্ছে সেগুলোর উৎস একই জায়গার, উৎসগুলো একই। মনে করো একটা বই দেওয়া হয়েছে, ইতিহাস বই, সেখান থেকেই তথ্য নিয়ে 10 জন লিখবে। 10 জনের লেখা কি একই হবে? একই হলে আর সৃজনশীলতা থাকলে কই? একই হলে তাকে প্রবন্ধ বলা যাবে না, তাই না? তাহলে তন্ময় এবং মনময় প্রবন্ধ কাকে বলে আমরা আরেকটু বুঝি, হ্যাঁ। আচ্ছা, সাবজেক্টিভ অবজেক্টিভ এগুলো দেখলে তোমাদের নিজেদের পড়ার বিষয়গুলো মনে হয় না? এখানে আবার অবজেক্টিভ সাবজেক্টিভ আবার কেন? এগুলো তো আমাদের পড়ার বিষয়। অবজেক্টিভ বলতে আমরা সাধারণত এমসিকিউ কে বুঝে থাকি, এরকম আর কি, না? যদিও অবজেক্টিভ মানে শুধু এমসিকিউ না। যাই হোক, দেখো তুমি মনে করো তোমার অবজেক্টিভ পরীক্ষা দিয়েছো, ওখানে তোমার 40টা 30টা, তোমার 30টা থাকে না, হ্যাঁ, 30টার মধ্যে মনে করো তোমার 25টা ঠিক হয়েছে। তুমি তো বলতে পারো তোমার 25-এ, তুমি 30-এ 25 পাবে, বলতেই পারো। কিন্তু সাবজেক্টিভে ঠিক কত পাবে একেবারে নির্দিষ্ট করে তুমি কিন্তু বলতে পারছো না, তাই না? এটা যিনি তোমার খাতাটা চেক করবেন তার উপরও কিছুটা নির্ভর করে, তাই না? আচ্ছা, তন্ময় এবং মনময় প্রবন্ধ কাকে বলে আমরা আরেকটু বুঝিনি। বিষয়বস্তুর প্রাধান্য স্বীকার করে যে সকল বস্তুনিষ্ঠ প্রবন্ধ লিখিত হয় সেগুলোকে তন্ময় বা বস্তুনিষ্ঠ প্রবন্ধ বলে। বিষয়বস্তুর প্রাধান্যটা বেশি থাকে, হ্যাঁ, তন্ময় প্রবন্ধের মধ্যে। এ ধরনের প্রবন্ধে কোনো সুনির্দিষ্ট সুচিন্তিত চৌহদ্দি বা সীমারেখার মধ্যে আদি মধ্য অন্ত সমন্বিত চিন্তা প্রধান সৃষ্টি। খুব গোছানো হতে হবে, তাই না? এলোমেলো ভাবে বললে হবে না, হ্যাঁ। শুরুটা কেমন হবে, মাঝখানে কি থাকবে, শেষটা কেমন হবে, সুন্দরভাবে গোছানো একটা, হ্যাঁ, সুচিন্তিত এবং সুনির্দিষ্ট। এই জাতীয় রচনায় লেখকের পাণ্ডিত্য, বুদ্ধি ও জ্ঞানের পরিচয় মুখ্য হয়ে দেখা দেয়। লেখক যত পণ্ডিত হবেন, যত জ্ঞানী হবেন, তত তন্ময় প্রবন্ধটা ভালো হবে, সমৃদ্ধ হবে। আরেক শ্রেণীর রচনাও সম্ভব যেখানে লেখকের মেধাশক্তি অপেক্ষা ব্যক্তি হৃদয়ে প্রাধান্য হয়ে ওঠে। সেটা কোনটা? এদেরকে বলে মনময় প্রবন্ধ। এখানে লেখক কি জানেন তার চেয়ে, হ্যাঁ, ওনার নিজের ব্যক্তিগত মতামতটা, ব্যক্তিগত আবেগটা কিভাবে প্রকাশ করছেন সেটাই মুখ্য বিষয়। রবীন্দ্রনাথের অধিকাংশ প্রবন্ধ এই পর্যায়ে।
ফরাসি ভাষায় বেল লেতর বলে একটি শব্দ আছে, ইংরেজিতেও বেল লেতরই বলে, এর বাংলা নেই। বাংলায় বলা যেতে পারে চারুকথন। বেল অর্থ সুন্দর, চমৎকার, আর লেতর অর্থ লেটার বা অক্ষর। বেল লেতর অর্থাৎ আমরা বলতে পারি যে সুন্দর অক্ষর। সুন্দর অক্ষর মানে কি? সুন্দর লেখা। হ্যাঁ, সুন্দর লেখা মানে সুন্দর হাতের লেখা না, পড়ে সুন্দর লাগে, ভালো লাগে, এই টাইপের লেখা। বেল লেতর মন্ময় প্রবন্ধের উৎকৃষ্ট উদাহরণ। তাহলে মন্ময় প্রবন্ধের মন্ময় প্রবন্ধকে আমরা বেল লেতরও বলতে পারি। রবীন্দ্রনাথের বিচিত্র প্রবন্ধ বইটি সকল রচনায় এই জাতীয় মন্ময় পর্যায়ে মন্ময় প্রবন্ধের পর্যায়ভুক্ত। রবীন্দ্রনাথ যেহেতু প্রধানত কবি, সুতরাং তার প্রবন্ধের মধ্যেও সেই কাব্যিক ভাবটা চলে এসেছে, তাই না? সেই কারণে সেগুলো মন্ময়। তথ্য নিশ্চয় আছে, তথ্য আছে, তারপরে সেখানে ব্যক্তিগত আবেগ, ব্যক্তিগত চিন্তা ভাবনা, এগুলোর প্রাধান্যটা বেশি। অনেকে এই ধরনের লেখাকে ব্যক্তিগত প্রবন্ধ বলারও পক্ষপাতী। রম্য রচনা। রম্য রচনা নামে একটা কথা অনেকদিন যাবৎ ব্যক্তিগত প্রবন্ধ বোঝাতে চালু হলো, দুটি এক জাতীয় লেখা নয়। রম্য রচনাকে মন্ময় প্রবন্ধ বা ব্যক্তিগত প্রবন্ধ বোঝাতে রম্য রচনা কথাটা অনেক সময় ব্যবহার করে, তবে সেটা ঠিক না। হ্যাঁ, রম্য রচনা বলতে আমরা সাধারণত একটু কমেডি টাইপের লেখাকে বুঝি, একটু হাস্যরস আছে এই টাইপের লেখাকে বুঝি। কিন্তু মন্ময় প্রবন্ধ এখানে কি সবসময় কি খুব মজার হবে, খুব হাস্য রস আছে এরকম হবে? সেটা তো হবে না। কোনটা হতে পারে, যেহেতু লেখকের ব্যক্তিগত আবেগ, ব্যক্তিগত মতামত প্রকাশ করেন, শুধু কোনোটার মধ্যে একটু রসিকতার সাথে প্রকাশ করতে পারেন। তাই বলে সব মন্ময় প্রবন্ধ যে সে তেমন হবে তা তো না। আবার রম্য রচনা বলতে সবাই অনেকে মনে করে রম্য রচনার বিষয়গুলো খুবই তুচ্ছ বা হালকা ধরনের, সেটাও ঠিক না। রম্য রচনাও একটু কমেডি ধরনের, সেটা ঠিক, কিন্তু রম্য রচনার বিষয়টা সবসময় হালকা ধরনের হবে এমন কোনো কথা নেই। অনেক সিরিয়াস বিষয় নিয়ে রম্য রচনা হতে পারে, তবে সেটার প্রকাশভঙ্গিটা সিরিয়াস হবে না, প্রকাশভঙ্গিটা হালকা হবে। অনেক গুরু গম্ভীর বিষয়, অনেক সিরিয়াস বিষয়, কিন্তু লেখক এমনভাবে প্রকাশ করবেন, লেখক বা প্রাবন্ধিক বা প্রবন্ধকার এমনভাবে প্রকাশ করবেন যে পড়ে মজা লাগবে, হাসতেও পারি। যেমন মনে করো করোনা ভাইরাসের কথা ধরি, করোনা নিয়ে বলি, এটা তো কোনো হালকা বিষয় না, অনেক সিরিয়াস বিষয়। এটা নিয়ে হালকাভাবে লিখতে পারে যে মানুষজন ঠিক মতো মানছে না, মাস্ক পরছে না, পুলিশ দেখলে তাড়াতাড়ি মাস্ক নিয়ে পরে, তারপর তোমার অযথা ভিড়ের মধ্যে যাচ্ছে, এগুলো নিয়ে একটু রসিকতা করে লিখতেও পারে, তাই না? তাহলে রম্য রচনা এবং মন্ময় প্রবন্ধ দুইটা আলাদা। বরং এই যে বেল লেটর বললো না চারুকথন, তার বিকল্প হিসেবে আমরা মন্ময় প্রবন্ধ বলতে পারি। বাংলা ভাষায় রচিত প্রবন্ধ সাহিত্য আয়তনে বিশাল এবং গুণগত মানে অতি উত্তম। বাংলা প্রবন্ধ সাহিত্য অনেক সমৃদ্ধ। রাজা রামমোহন রায় থেকে শুরু করে অদ্যাবধি তার প্রভাবমানতা কখনো ব্যাহত বা বাধাপ্রাপ্ত হয়নি। রাজা রামমোহন রায় থেকে শুরু করে এখনো পর্যন্ত অনেক প্রবন্ধ বাংলায় লেখা হচ্ছে, কখনো সেটা বাধাগ্রস্ত হয়নি, কখনো সেটা থেমে থাকেনি, বা কখনো এরকম মনে হয়নি যে বর্তমানে প্রবন্ধ সাহিত্যগুলো অত ভালো না। আরো কিছু প্রাবন্ধিক ছবি দেখি আমরা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
মূলত ঔপন্যাসিক, তবে উনি অনেক প্রবন্ধ লিখেছেন। ওনার প্রবন্ধগুলো মূলত মনময়। আর প্রমোদ চৌধুরীকে চিনো, তোমাদের বই পড়া প্রবন্ধ আছে তোমাদের। উনি কে চিনো? চিনো নিশ্চয়ই, ইতিহাস বইতে দেখেছ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর উনি হচ্ছেন মোহাম্মদ আব্দুল হাই। আর উনি কে বলতো? তোমাদের আছে ওনার প্রবন্ধ, মোতাহির হোসেন চৌধুরী। এবার আসো আজকে আমরা যা পড়লাম তার একটা সারাংশ করি, কেমন? তাহলে প্রবন্ধ কি? নাতি দীর্ঘ সুবিন্যস্ত গদ্য রচনা, তাই তো? তো আমরা কি কি প্রবন্ধ সম্পর্কে জানলাম? তন্ময়, মন্ময়, বেল্লেতর আর মন্ময় প্রবন্ধ প্রায় একই টাইপের। রম্য রচনা। তো আমার মনে হয় প্রবন্ধটা কি মোটামুটি তোমরা বুঝতে পেরেছো। বইয়ের লেখাটা একটু পড়ে নিও, ঠিক আছে? আর আজকের ক্লাসটা হচ্ছে তোমাদের এই প্রবন্ধের উপরে পঞ্চম ক্লাস। এর আগে আরো 4টা ক্লাস হয়েছে, না দেখলে অবশ্যই দেখে নিও, ঠিক আছে? তো আগামী ক্লাসে আরেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, ধন্যবাদ।